ভারত বা প্রতিবেশী যত বিপদেই পড়ুক আমি তো তাকে বিপদে সাহায্য করব, এর অর্থ তো এই না যে আমি মরে তাকে বিপদ থেকে উদ্ধার করব। যেই বাঁধ, বিশেষ করে ত্রিপুরার এলাকায় যে বাঁধকে ছেড়ে দেওয়া হয়েছে, আমাদের নোয়াখালী, ফেনী, কুমিল্লার যে অঞ্চলটা বেশি এখন প্লাবিত হচ্ছে, ওই অঞ্চলটা প্লাবিত হওয়ার পিছনে যেই বাঁধ 30 বছরের মধ্যে আজকে প্রথম ছাড়লো, তাহলে 30 বছরের সমস্যা হয় নাই? আমি বিশ্বাস করি তারা পরিকল্পিতভাবে ওই তাদের গুপ্তচর বা তাদের সহযোগী, তারা যাদেরকে ব্যবহার করে এই দেশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করেছে এতদিন পর্যন্ত, তারা যেই সরকারকে, যেই দায়িত্বশীলকে ব্যবহার করে তারা নিজেরা স্বার্থ উদ্ধার করেছে, ওদের যখন পরাজয় হয়েছে, পলায়ন হয়েছে, এবং তারা সামনে আরো যে কিছু চুক্তি করেছিল আমাদের আশুগঞ্জ থেকে আগরতলা পর্যন্ত এই করিডোর, এরপরে আরো আছে বিভিন্ন জায়গায়, মংলা বন্দর, আরো কয়েকটা অঞ্চল, এই সমস্ত জায়গায় তারা যে চুক্তি করেছে এখনো তারা তাদের কাজ শেষ হয় নাই। এগুলো ব্যাহত হতে পারে, কারণ এদেশের সব সরকারই তো তাদের গুপ্তচর বা তাদের চর হয়ে কাজ করবে না, তাদের গোলাম হয়ে কাজ করবে না। সুতরাং যেইভাবে বিগত সরকার ভারতকে সব দিয়ে দিয়েছে, আমি গতকালকেও বিগত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য পড়েছি, শুনেছি। এক সাংবাদিক তাকে প্রশ্ন করেছেন, আপনি ভারতকে অনেক কিছু দিয়েছেন, ভারত থেকে আসার সময় কিছুদিন আগে, ভারত সফর করে আসার পরে আপনি ভারতকে অনেক দিয়েছেন, চেয়েছেন কি? আপনি ভারত থেকে এর বিনিময় কি নিয়েছেন? উনি তিরস্কারমূলক একটি হাসি হাসতে হাসতে বলেছেন, আমি অনেক বড় মনের মানুষ, আমরা দিতে জানি, নিতে জানি না, আমরা দিয়েছি, কোনো নেই নাই, বরং ভারতে আমি এতটুকু দিয়েছি ভারত সারা জীবনেও আমাকে বলতে পারবে না। দেখেন তার বক্তব্য এখনো আছে। এটা কি ব্যক্তিগত বিষয় ছিল যে আপনার মন মরো এদেশের 18 কোটি জনগণকে, এদেশের কোটি কোটি জনগণকে ভারতের গোলাম বানায় আপনি ভারতকে সব দিয়া দিবেন, আবার বলবেন মন মরো আপনার? আমার প্রিয় ভাইরা, জনগণের সময় এসেছে এগুলা বুঝা। প্রিয় ভাইরা, খুব গুরুত্ব দিয়ে কথাগুলো আমাদেরকে, চিন্তা করে কথাগুলো আমাদেরকে বুঝতে হবে। ভারত এই সমস্যাকে দেখেই, এই সমস্যা ফেস করেই তাদের সর্বশেষ যখন সংখ্যালঘু আক্রমণের সেই কার্ড ব্যবহার করে কিছু করতে পারে নাই, এখন তারা পানি ছেড়ে দিয়েছে। তারা ভেবেছে পানি ছেড়ে দিয়ে, পানি দিয়ে এই দেশকে অস্থিতিশীল করে ফেলবে। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, পরিষ্কার এই কথা আমরা বিশ্বাস করি, মনে করি সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের প্ল্যানিং এর মাধ্যমে হয়। সার্বিকভাবে আজকে আমরা জাতিগতভাবে খুব বড় ধরনের ক্রান্তিকাল অতিক্রম করছি। আমাদের দেশ স্বাধীন হওয়ার পর থেকে, বিশেষভাবে 1971-এর পর থেকে এখন পর্যন্ত বড় ধরনের যে কয়েকটা বিপর্যয়ের সম্মুখীন গোটা জাতি এককভাবে হয়েছে, এর মধ্যে অন্যতম একটি বিপর্যয়, এখন আমরা বিপর্যয়ের সম্মুখীন। দেশের নাগরিক হিসাবে দেশের সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে আমরা অবগত। আজকে আগস্টের 23 তারিখ, এই মাসের এই 5 তারিখে অঘোষিত পরাধীনতা থেকে, এদেশের জালেম, স্বৈরাচার এবং খুনি রাষ্ট্রযন্ত্র থেকে জাতি হিসাবে আমরা, দেশ, মানবতা, জাতি, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রথম নতুনভাবে আবার স্বাধীন হওয়ার সুযোগ হয়েছে। 5 তারিখ থেকে আজকে 23 তারিখ, মোটামুটি 17 দিন। দায়িত্বশীল মহল এবং চিন্তাশীল নাগরিকদের এটা জানাই ছিল, এবং আমরাও 5 তারিখের পর থেকে প্রত্যেক জুমায় এই কথাটা বলে আসতেছি যে বড় সমস্যা থেকে আমরা পরিত্রাণ পেয়েছি। এই পরিস্থিতিটাকে ধরে রাখতে হলে আমাদের অনেক পরিশ্রমের প্রয়োজন। আমাদের প্রকৃত আনন্দ উৎসবের সময় এখনো হয় নাই। আমরা 5 তারিখের পরে প্রত্যেক জুমায় কথাটা বলে আসতেছি, কারণ একটি শক্তির পরাজয় হয়েছে এবং জনগণের বিজয় হয়েছে, জালেমের পরাজয় হয়েছে, মজলুমের বিজয় হয়েছে। আর এটা আমরা জানি যে জালেম শক্তিশালী থাকে এই জন্যই জুলুম করে, রাষ্ট্রযন্ত্র শক্তিশালী থাকে এই জন্যই জনগণের উপরে নিপীড়ন করে। সুতরাং শক্তিশালী শক্তির পরাজয়ের পরে তারা বারবার আবার প্রতিবিপ্লবের চেষ্টা করে, নিজেরা আবার দাঁড়িয়ে যাওয়ার চেষ্টা করে, সর্বশক্তি দিয়ে যতগুলো পথ পদ্ধতি বাকি থাকে সবগুলো পথ পদ্ধতি দিয়ে পরাজিত শক্তি বিজয়ী শক্তির উপরে বারবার আক্রমণের চেষ্টা করে, শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে যায়। সুতরাং 5 তারিখের পর থেকে আমরা বারবার এই কথাটা বলে আসতেছি, যেহেতু পরাজিত শক্তি পলায়ন করেছে, পরাজিত শক্তির মূলোৎপাটন হয় নাই। একদিকে রাষ্ট্রযন্ত্রের সব সেক্টরে ওই পরাজিত স্বৈরশাসক জালেম গোষ্ঠী যেভাবে তাদের নিজেদের লোক বসিয়ে রেখেছে, পলায়ন তো হয়েছে পরাজিত শক্তির প্রধানদের, বাকিরা তো সবাই নিজের জায়গায় আছে, ভিতরে তাদেরকে ব্যবহার করে পালিয়ে গিয়ে যেখানে অবস্থান করেছে সেখান থেকে বারবার চেষ্টা করবে এখানে আবার ওঠার জন্য, নিজেদের পরাজয়কে বিজয়ে পরিণত করার জন্য। এটা একটা মূলনীতি, একটা উসুল। পরাজয়কে শক্তি, পরাজয়ের মাধ্যমে শক্তি
শক্তি অর্জন করে নতুন ভাবে বিজয়ের দিকে ধাবিত হতে হয়, অগ্রসর হতে হয়। এটা একটা মূলনীতি। পরাজিত শক্তি যদি এদেশের ভিতরে ধ্বংস হয়ে যেত, মূলোৎপাটন করে ফেলা হতো, তাহলে এদেশের জন্য এদেশের পরিস্থিতি একরকম থাকতো। কিন্তু এখন হলো কি, পরাজিত শক্তির মৌলিক দায়িত্বশীলরা পলায়ন করেছে, এবং পলায়ন করে কোথায় আশ্রয় নিয়েছে? যারা শুরু থেকেই এই দেশের, এই জাতির বিরোধী। সুতরাং মূলনীতিও এটা প্রমাণ করে, এবং আমরাও আমাদের জায়গা থেকে গত 5 তারিখের পরে আজ পর্যন্ত বারবার জাতিকে এই বিষয়টা স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করেছি, বলেছি যে আমরা পরিপূর্ণ স্বাধীন বা পরিপূর্ণ মুক্ত হয় নাই। আমাদের উপর তারা আবার প্রতিবিপ্লবের চেষ্টা করবে, যতটুকু সুযোগ পাওয়া যায় তারা চেষ্টা করবে আমাদের উপরে আগ্রাসন চালানো। এবং আমরা 5 তারিখের পর থেকে বারবার লক্ষ্য করতেছি এমনটাই। প্রথমত, বেশ কয়েকটা বিষয় আমরা লক্ষ্য করেছি। একদিকে বিচার ব্যবস্থার মাধ্যমে প্রধান বিচারপতি সাবেক, তাদের সময়কার বিচারপতি, যা তাদের পলায়নের পরেও স্বপদে বহাল ছিল, তার মাধ্যমে একটা বিদ্রোহ করানোর চেষ্টা করেছিল, ব্যর্থ হয়েছে। আরো কয়েক জায়গায় চেষ্টা করে ব্যর্থ হয়েছে, দেশের জনগণ অ্যালার্ট ছিল। এরপরে আমরা দেখেছি আমাদের প্রতিবেশী রাষ্ট্র, অর্থাৎ আমি গত জুমায়ও বলছি, এবং আমি এটা বিশ্বাস করি, আমাদের বিগত এই জালেম সরকার আমাদের উপরে জুলুম এবং শোষণ এবং এদেশে স্বৈরতন্ত্রের শাসন প্রতিষ্ঠার জন্য যাদের পক্ষ থেকে সবচেয়ে বেশি সাপোর্ট পেয়েছে, এবং আমি এটাও বিশ্বাস করি যে তারা এই দেশে ওই প্রতিবেশী শক্তির চর গুপ্তচর হয়েই কাজ করেছে, বা তাদের অনুচর হয়ে এদেশে যারা কাজ করেছে, তাদের আমাদের এই প্রতিবেশী শক্তির মিডিয়াতে আমরা দেখেছি একটা কথা খুব বেশি প্রচার হয়েছিল যে এই দেশের বিগত সরকার বা আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনা সরকার, তাদের আমলে, এই সরকারের আমলে সংখ্যালঘুরা নিরাপদ ছিল। এই সরকারের পতনের মাধ্যমে মৌলবাদীদের উত্থান, এবং সংখ্যালঘুরা সবচেয়ে বেশি ভিকটিম হবে, সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হবে। আলহামদুলিল্লাহ, এদেশে হাজার বছরের ইতিহাস, এই দেশে মুসলিম অমুসলিম সহাবস্থান করে হাজার বছর। এই হাজার বছরের ইতিহাস, এদেশে মুসলিম অমুসলিমের মধ্যে কোনো বিরোধ হয় না, দ্বন্দ্ব হয় না, দাঙ্গা হয় না, হাঙ্গামা হয় না। লালমনিরহাটে আমি নিজে উপস্থিত হয়ে দেখেছি, পশ্চিম ভিটে মসজিদ, উত্তর ভিটে মন্দির, মসজিদের এই কোণা, মন্দিরের এই কোণা, মসজিদের উত্তর কোণা, মন্দিরের পশ্চিম কোণা, এতটুকু লাগানো যে আমার মতো মানুষ এই চিপা দিয়া আসা যাওয়া করতে কষ্ট হয়। সামনের এই মাঠ জায়গাটা, খালি জায়গাটা এক। স্থানীয়দেরকে জিজ্ঞেস করেছে, আমি আমার নিজের কথা বলছি, শোনা কথা না, আমি নিজে উপস্থিত হয়ে দেখে এসেছি। স্থানীয়দেরকে জিজ্ঞেস করেছি, স্থানীয় আলেমদেরকেও জিজ্ঞেস করেছি, স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীদেরকেও জিজ্ঞেস করেছি। ঈদের নামাজ এখানে হয়, মসজিদের মাহফিল হইলে এখানে হয়, মন্দিরের পূজার সময় হলেও এখানেই অনুষ্ঠান হয়, মাঠ একটা। আজ পর্যন্ত কোনোদিন এই মাঠে মসজিদ আর মন্দির সংক্রান্ত কোনো গন্ডগোল হয়নি। এটা আমি আপনাদেরকে একটা চিত্র শুধু বললাম, এরকম বাংলাদেশের সব জায়গায় একই চিত্র। কিন্তু পরিকল্পিতভাবে প্রতিবিপ্লবের ইচ্ছা নিয়ে এই পরাজিত শক্তি এই কথাটাকে বলে আন্তর্জাতিকভাবে তারা তাদের পক্ষে সমর্থন নেওয়ার চেষ্টা করেছে, আর বাংলাদেশের ভিতরের সংখ্যালঘুদেরকে উস্কে দেওয়ার চেষ্টা করেছে। এবং আপনারা জানেন, মিডিয়াতে স্পষ্ট, ভারতের মিডিয়াতে এটা বলা হয়েছে যে 1 কোটির মতো হিন্দুদেরকে বাংলাদেশ ছাড়তে হবে, এরকম আরো অনেক কিছু, মন্দিরে হামলা, হিন্দুদের বাড়িতে হামলা, এগুলো অন্য ভারতের বিভিন্ন দাঙ্গা হাঙ্গামার চিত্র
মিডিয়াতে তুলে ধরে বলা হচ্ছে বাংলাদেশে এগুলো শুরু হয়েছে। এবং একদিকে এগুলো প্রচার করেছে, আরেকদিকে এদেশের পরাজিত শক্তির দূষর যারা, তাদের যে ছাত্র সংগঠন, তাদের যে যুব সংগঠন, এই তাদের দলীয় ক্যাডার এবং সন্ত্রাসী জঙ্গিদের দ্বারা তাদের যেই সমস্ত জায়গায়, যে সমস্ত এলাকায়, বাংলাদেশের যেই অঞ্চলগুলোতে তাদের মানুষ বেশি, সাপোর্টার বেশি, তাদের আধিপত্য বেশি, ওই সমস্ত অঞ্চলের কিছু কিছু হিন্দু বাড়িঘরের উপরে, সংখ্যালঘুদের বাড়ির উপরে হামলা করেছে, মন্দিরে হামলা করেছে। কেন? বিশ্ব মিডিয়ার সামনে প্রচার করার জন্য যে বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠরা সংখ্যালঘুদের উপরে হামলা করেছে। আলহামদুলিল্লাহ, এই বিপ্লব ছিল জাতীয় বিপ্লব, গণবিপ্লব। এই বিপ্লবে সকলেই অংশগ্রহণ করেছে। এজন্য এই সবগুলো জায়গায় যেখানে যেখানে তারা প্রতিবিপ্লবের চেষ্টা করেছে, যেখানে যেখানে তারা পরিকল্পিতভাবে নিজেদের লোক দিয়ে এই অপকর্মগুলো ঘটানোর চেষ্টা করেছে, এগুলো প্রকাশ হয়েছে। তারা এই জায়গায়ও ব্যর্থ হয়েছে। আপনারা জানেন এবং দেখেছেন, সারা বাংলাদেশে, যেহেতু এই দেশ মুসলিম প্রধান দেশ এবং এটা সত্য, আপনারা মানেন আর না মানেন, রাষ্ট্রযন্ত্র এটাকে স্বীকার করুক আর না করুক, জাতীয় পর্যায়ে রাষ্ট্রীয়ভাবে এটাকে মূল্যায়ন করুক এখন আর না করুক, এদেশের জনগণকে কেউ যদি নিয়ন্ত্রণ করতে পারে তাহলে সেটা আলেম সমাজ। এটাই এদেশের বাস্তব চিত্র এবং বাস্তব কথা। এদেশের জাতিগতভাবে জাতিকে যদি কেউ নিয়ন্ত্রণ করতে পারে তাহলে আলেম সমাজ। আমরা যখন এটা দেখলাম, সারা দেশের উলামায়ে কেরাম পরামর্শ করলেন, সারা দেশের স্থানীয় আলেমদেরকে নেতৃবৃন্দ নির্দেশনা দিলেন, আমরা উলামায়ে কেরাম রাস্তায় বের হলাম। যেই 5 তারিখে বিগত সরকার অপমানজনকভাবে পলায়ন করে পরাজিত হয়েছে, এই 5 তারিখে রাত থেকেই বিভিন্ন মন্দির এবং সংখ্যালঘুদের বাড়িঘর মুসলমানরা পাহারা দেওয়া শুরু করেছে। এবং ভৈরবে আমরা আমাদের উদ্যোগে, ভৈরবে আমাদের সমমনা উলামায়ে কেরামের উদ্যোগে আমরা আলেমরা রাত জেগে থেকে এদেশের সাধারণ জনগণকে, বিশেষ করে তরুণ সমাজকে নিয়ে আমরা ভৈরবের বড় বড় মন্দিরগুলোর সামনে সারা রাত পাহারা দিয়েছি। পরের দিন আমরা দিনের বেলায় তাদের কাছে গিয়েছি, কথা বলেছি, এবং ভৈরবের পৌরসভার বাহিরে অন্য জায়গায়ও যেখানে যেখানে আমরা প্রয়োজন মনে করেছি গিয়েছি। ব্যক্তিগতভাবে আমি আমার কথাই বলি, শোনা কথা বলছি না, আমি নিজে উপস্থিত হয়েছি, অন্যান্য আলেমদের সহযোগী হিসাবে আমিও উপস্থিত হয়েছি। আমি হিন্দু সমাজের সাংগঠনিক দায়িত্বশীলদের সাথে কথা বলেছি, হিন্দুদের মন্দিরের পুরোহিতদের সাথে কথা বলেছি। তারা এই কথা স্পষ্ট আমাকে, আমাদের সামনে এই কথা বলেছেন যে আমরা আশঙ্কা বোধ করেছিলাম, আমরাও শুনতেছিলাম, এবং কেউ কেউ স্পষ্ট এই কথাও বলেছে যে আমরা বিশেষ করে ভারতীয় মিডিয়ার সংবাদ শুনে আমরা খুব পেরেশান ছিলাম যে হয়তো আমাদের উপরে হামলা করবে বা হামলা হতে পারে। আপনারা এসেছেন, আমরা জানি এদেশের সাধারণ জনগণ, মুসলমানরা উলামায়ে কেরামের অন্তত এই সংক্রান্ত বিষয় রাজনীতিতে হয়তো শুনে না, বা অন্য কোনো রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় এ জাতির দুর্ভাগ্য, হয়তো এ জাতি ওই জায়গায় এই রাষ্ট্রীয় দায়িত্বের ক্ষেত্রে, বড় দায়িত্বের ক্ষেত্রে আলেমদের কথার গুরুত্ব দেয় না, পাত্তা দেয় না। এটা এদেশের জাতীয় দুর্ভাগ্য। কিন্তু স্থানীয়ভাবে বা এইরকম সিচুয়েশনে সাধারণ জনগণ আপনাদের কথা শুনে আপনারা এসেছেন, আপনারা রাতে আমাদের সাথে ছিলেন, এখনো এসেছেন, সামনে আমাদের সমস্যার সমাধানে আপনারা আমাদের সহযোগী হিসাবে এগিয়ে আসবেন বলেছেন। আমরা আশ্বস্ত হয়েছি, এখন আর আমাদের কোনো ভয় নাই। যান আপনি জিজ্ঞেস করেন, এবং রেকর্ড আছে এগুলো আমাদের সামনে, মিডিয়ায় এসেছে, এগুলো স্পষ্ট ওনারা বলেছেন। যখন এই জায়গায়ও এই পরাজিত শক্তি ব্যর্থ হয়েছে, এটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। বিগত 16-17 বছর
এদেশের মানুষের উপরে এই পরিমাণ নির্মম জুলুম তারা করেছে যে কয়েকটা মাধ্যমে, এর মধ্যে বড় একটা ছিল এটা যে এই সরকারের আমলে সংখ্যালঘুরা নিরাপদ থাকে, এই সরকার চলে গেলে সেখানে মৌলবাদীরা আসবে, জঙ্গিরা আসবে, মৌলবাদ, জঙ্গিবাদ এই সমস্ত শব্দ, এবং আরো কয়েকটা ছিল রাজনৈতিক, রাজাকার, এই কয়েকটা শব্দ দিয়া তারা এই দেশে 16-17 বছর জুলুম করেছে, শোষণ করেছে। এদেশের মানুষ এত ভীত সন্ত্রস্ত ছিল, প্রকাশ্যে অন্যায় দেখার পরেও কথা বলতে পারে নাই। কতগুলো অন্যায় অপরাধ হয়েছে, কেন বলতে পারে নাই? কেউ কথা বলতে গেলেই তাকে রাজাকার বলা হবে, কেউ এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গেলেই তাকে জঙ্গি বলা হবে। এই অপরাধের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য হয়েছে, দুর্নীতি হয়েছে, এরপরে সম্পদ লুণ্ঠন করা হয়েছে। একটা পুলিশ অফিসার 20-30 হাজার বা 50 হাজার টাকাই না বেতন পাইলো, এক একজন পুলিশ অফিসারকে যখন লাক্সারিস টাইপে চলাফেরা করতে দেখে কেউ কিছু বলে নাই। একজন এলাকার পাতি নেতা, সাধারণ নেতা, একটা ওয়ার্ড কাউন্সিলর, সে দেশের মানুষ জানে যে সে কিছুই করে না, তার কেউ তো আছে ব্যবসা বাণিজ্য করে, তাদের কথা ভিন্ন। এমন অনেক নেতারা আছে ব্যবসা বাণিজ্য কিছুই করে না, কিন্তু হঠাৎ করে এত বড় বড় ফ্ল্যাটের মালিক, বিল্ডিং এর মালিক, স্থাপনার মালিক হয় কিভাবে? কেউ কিছুই বলে না। অনেক মানুষ জানে এগুলা কিছু বিষয় ছিল ওপেন সিক্রেট, সবাই জানে তাদের অপরাধ কর্ম, কিন্তু কিছু বলতে পারে না। কেন বলতে পারে না? হয়তো মৌলবাদ বলবে যদি টুপি দাঁড়িয়ে দেখে, জামাত শিবির বলবে যদি টুপি দাঁড়িয়ে দেখে, জঙ্গি বলবে যদি টুপি দাঁড়িয়ে দেখে, অথবা রাজাকার, দেশবিরোধী, এগুলো বলে ট্যাগ লাগিয়ে তাকে দমন করে দেওয়া হবে। এজন্য জাতি কিছুই বলে নাই। আমাদের এই পরাজিত শক্তি বারবার যখন ব্যর্থ হয়েছে, এই জায়গায় এসেও সংখ্যালঘুদের নিরাপত্তা হানির কথা বলেও যখন তারা ব্যর্থ হয়েছে, আলেম সমাজ কথা বলেছে, এদেশের মসজিদের মেম্বার থেকে কথা হয়েছে, এদেশের জনগণ আশ্বস্ত হয়েছে, এবং আলেম সমাজের তত্ত্বাবধানে তাদের নির্দেশনায় এদেশের আপামর জনগণ সংখ্যালঘুদের নিরাপত্তা দিয়েছে এবং এখনো দিচ্ছে। এই জায়গায় যখন ব্যর্থ হয়েছে, এটা মূলত আমি গত জুমায়ও বলছি এবং সব সময় বলি, আগেও বলছি, এই সরকার মূলত এই সরকার না। এত অপরাধ করেও এই সরকার তো থাকতে পারতো না, এটা তো স্বাভাবিক সেন্সে আমাদের বোঝার কথা। এক একটা নির্বাচনে যে অপকর্ম হয়েছে তা আপনারা জানেন, সবাই জানে, এটা সবার চোখের সামনে। যেখানে সারা দিন 100, 200, 400 ভোটারকে দেখা যায় নাই, সেখানে এই কেন্দ্র থেকে 1000, 1500 ভোট বেশি পায়া পাশ করছে, এমন রিপোর্ট আসছে। এগুলা হয়েছে এই দেশে, এগুলা সকলের চোখের সামনেই হয়েছে। এত কিছু হওয়ার পরেও তারা থাকে কিভাবে? এবং এগুলা যে শুধু আমাদের চোখের সামনে এমন তো না, মিডিয়াতে এসেছে। সারা দিন 200-500 মানুষ নাই কেন্দ্রগুলোতে, এগুলা মিডিয়াতেও এসেছে। শুধু আমাদের আশপাশের কেন্দ্রগুলোর খবর না আমরা জানি, তো অন্য অন্য অঞ্চলের খবর আমরা কিভাবে দেখেছি? মিডিয়াতে দেখেছি। সেই মিডিয়া, আন্তর্জাতিক মিডিয়া সংবাদ প্রকাশ করেছে, আল জাজিরা এই ব্যাপারে সংবাদ প্রকাশ করেছে। তো আন্তর্জাতিক সম্প্রদায় দেখার পরেও এত বড় অন্যায় অপরাধ করে এই সরকার থাকলো কেমনে? বড় বড় কয়েকটা গণহত্যা ঘটিয়েও তারা ক্ষমতায় থাকলো কেমনে? জনগণ তো ভয়ে কিছু বলে না, বাহির থেকেও বহির্শত্রুরাও তো কিছু বলে নাই। জাতিসংঘ হয়তো 2-1টা ধমক দিয়েছে, এর বাহিরে আর কিছু বলে নাই। কিভাবে থাকলো? এইভাবে থেকেছে। তাদের পিছনে ভারতের মতো বড় শক্তির হাত ছিল। এজন্য এটা আমি বিশ্বাস করি, অন্তত আপনারা বিশ্বাস করেন আর না করেন, আমি সবসময় বিশ্বাস করি, এবং সম্ভবত গত শুক্রবারেও বলেছি, এদেশের সরকারের যে পরাজয় হয়েছে তা মূলত আওয়ামী লীগ সরকারের পরাজয় নয়, মূলত ভারতের বর্তমান সরকারের পরাজয়। আমি যাও বলি, ভারত রাষ্ট্রীয়ভাবে আমাদের শত্রু না, কিন্তু ভারতের বর্তমান সরকারের দায়িত্বশীল যারা, তারা হলো আমাদের শত্রু, এবং ভারতের পলিসি হলো আমাদের শত্রু। কিন্তু আপনি খবর নেন, অনেকে ভারতে আসা যাওয়া করেন, তৃণমূলে জনগণের মাঝে ভারতের অবস্থা আপনি দেখেন। এই সরকারের এই অবস্থা, এই অপকর্মগুলো ভারতের সাধারণ নাগরিকরা পছন্দ করে না।
এর সবচেয়ে বড় প্রমাণ তো এইটাই, ভারত তো দ্বিতীয়বার পরাজিত হয়েছে আমাদের দেশে। কয়েক মাস আগে তারা তো ভারতেই পরাজিত হয়েছে। ভারতের বিজেপি সরকার যেই অবস্থায় ছিল গত নির্বাচনের আগে, এখন কিন্তু সেই অবস্থানে নাই। এবং তারা এই ভারতের গত নির্বাচনের আগে বিজেপি বারবার এটা প্রচার করেছে। বিশেষ করে অযোধ্যার হাই কোয়ালিটি নেতৃবৃন্দ যারা আছে বিজেপির, তারা প্রকাশ্যে বলেছে, এবং অযোধ্যা সম্ভবত এমপিও এই কথা তার নির্বাচনী প্রচারণায় বলেছে যে আমাদেরকে 400-র উপরে সিট আপনারা দেন, কারণ ভারতকে নতুন ভাবে তৈরি করতে হবে, ভারতের সংবিধান পরিবর্তন করতে হবে, ভারতের রামরাজ্য তৈরি করতে হবে। যেই সংবিধান পরিবর্তন করাটা ভারতের অধিকাংশ জনগণ চায় না, ভারতের রামরাজ্য তৈরি করা ভারতের অধিকাংশ জনগণ চায় না। এজন্য তারা চেয়েছিল তারা নির্বাচনে 400-র উপরে আসন পাবে, এককভাবে ক্ষমতায় যাবে, এককভাবে ক্ষমতায় গিয়ে ভারতকে নতুন ভারত তৈরি করবে। তাদের পরাজয় সেখানে হয়েছে, সম্ভবত 250 পায় নাই, আরো কম পেয়েছে, 230 থেকে 50টার মতো হয়তো আসন পেয়েছে। এটা ভারতের সরকারের, বিজেপি সরকারের সেখানে বড় পরাজয় ছিল। এবং তাদের দ্বিতীয় পরাজয় বাংলাদেশে এই গণ অভ্যুত্থানের মাধ্যমে এদেশের বিগত সরকারের যে পলায়ন, যে পরাজয়, এটা হলো মূলত ভারতেরই পরাজয়। এজন্যই ভারতেই বারবার তাকে সেখানে সংরক্ষণ করেছে। সেফ এক্সিট ভারতের নির্দেশে এখান থেকে দেওয়া হয়েছে, ভারতের তত্ত্বাবধানে এখান থেকে দেওয়া হয়েছে। এবং এই সরকার, বিগত সরকারকে পলায়নের জন্য ভারতের তত্ত্বাবধানে সেফ এক্সিটের ব্যবস্থা করা হয়েছে, এবং সে ভারতে গিয়েছে, এখনো ভারতে আছে। বিজেপি সরকার এবং আমাদের বিগত সরকার প্রধান তাদের সম্মিলিত প্রচেষ্টা, সম্মিলিত পরামর্শের মাধ্যমেই বারবার এই গত 70 দিনে আমাদের উপরে আগ্রাসন চালানোর চেষ্টা করতেছে। হ্যাঁ আমার প্রিয় ভাইয়েরা, এজন্য আমি গত জুমায়ও বলছি, আমাদের আনন্দ খুশির এখনো সময় আসে নাই। বিপ্লবের পরে প্রতিবিপ্লব আসে, প্রতিবিপ্লবকে ঠেকাইতে হয়, প্রতিরোধ করতে হয়। প্রতিবিপ্লবের পরে প্রতিবিপ্লবের চেষ্টা যখন করা হয়, তখন দেশের ক্ষতি হয়, দেশের মানুষের প্রাণহানি হয়, দেশের অর্থনৈতিক ক্ষতি হয়, দেশের সামগ্রিক ক্ষতি হয়। প্রতিবিপ্লব ঠেকানোর পরে দেশের সমস্যা সমাধান করতে হয়, এরপরে হবে আনন্দ। প্রতিবিপ্লব চেষ্টা করে বারবার ব্যর্থ হয়ে বিগত কয়েকদিন যাবৎ ভারত চরম যে অন্যায় করেছে, বিশেষ করে আমি মনে করি বর্তমান এই দুনিয়াতে বিগত 50 বছরে ইসরায়েলের পরে আমি মনে করি ভারত সবচেয়ে বড় অপরাধ করেছে এই গত 2 দিন আগে, সম্ভবত বৃহস্পতিবার বুধবারের রাত। আপনারা জানেন ভারতের সাথে আমাদের নদীর সংযোগ প্রায় 54টা নদীর সাথে, ভারতের নদীর সাথে আমাদের সংযোগ 54টা নদীর মধ্যে প্রায় 30টা নদীর সাথে ভারত বিভিন্ন জায়গায় বাঁধ নির্মাণ করেছে। বাঁধ নির্মাণ করতেই পারে, প্রত্যেক দেশ তার প্রয়োজনের জন্য বাঁধ নির্মাণ করবে। কিন্তু ভারত আমাদেরকে 1971 সনে সহযোগিতা করেছে মুক্তিযুদ্ধের সময়। শুধু এই সহযোগিতার একটা লেভেলকে ব্যবহার করে আমাদেরকে পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে। শুধু এই কথাটা বলে, এই দুহাইটা দিয়ে ভারত এই বিগত আমাদের 50-51 বছরে যা নিয়েছে এর অনেক বেশি নিয়েছে। এর মধ্যে একটা এটাও ছিল, নদীর অঞ্চলগুলোতে আমাদের দেশীয় আন্তর্জাতিক কোনো বাঁধ আমাদের দেশে আমরা এখনো করতে পারি নাই। 54টা নদীতে হয়তো 1-2টা নদীতে ছোট ছোট কোনো বাঁধ নির্মাণ করেছে, কিন্তু আন্তর্জাতিক যে বাঁধ নির্মাণ, অর্থাৎ যেই বাঁধের দ্বারা যদি ভারত আমাদেরকে আগ্রাসন চালাইতে চায় আমরা প্রতিহত করতে পারবো, যদি বাঁধের দ্বারা ভারত আমাদের উপরে ধমকি দিতে চায় আমরাও পাল্টা তাদেরকে হুমকি দিতে পারবো, এমন কোনো বাঁধ বাংলাদেশের কোনো এক অঞ্চলে হয় নাই। কেন হয় নাই? কেন হবে না? অর্থ নাই, টাকা নাই। পদ্মা সেতু করার টাকা হয়েছে, বাঁধ নির্মাণের টাকা হইতো না? পরিকল্পিতভাবে করা হয় নাই, ভারত দেয় নাই। এজন্য ভারত তার প্রয়োজনে এই দেশে এই সরকারকে এতদিন রেখেছে।
গত কয়েকদিন আগে, 2 দিন আগে ভারত বাদ দিলে আন্তর্জাতিক আইন আছে। এটা আমরা বিশ্বাস করি, প্রাকৃতিক দুর্যোগ সব জায়গায় হতেই পারে। ভারতে প্রাকৃতিক দুর্যোগ হবে, সেখানে পানি বেড়ে যাবে, সেখানে বাঁধ না ছাড়লে বন্যা পরিস্থিতি অবনতি হবে, হতে পারে। তখন বাঁধ ছেড়ে দিয়ে পানি বাংলাদেশে পাঠিয়ে ভারতের বিভিন্ন অঞ্চলে সেখানে বন্যা পরিস্থিতি স্বাভাবিক করবে। এটা স্বাভাবিক কথা, এটাই সিস্টেম। প্রতিবেশী একে অন্যের হক আছে। আমার প্রয়োজনে সে আমাকে সহযোগিতা করবে, তার প্রয়োজনে আমি তাকে সহযোগিতা করব। কিন্তু আপনারা খুব ভালো করেই জানেন, ভারত যতগুলো বাঁধ নির্মাণ করেছে, আমাদের খরার দিনে তারা কখনো পানি দেয় নাই। বিশেষ করে কৃষি অঞ্চলে যারা বসবাস করেন তারা, আপনারা জানেন এগুলো। বা ভারত আমাদেরকে যখন পানির প্রয়োজন তখন কখনোই তারা পানি আমাদেরকে দেয় নাই। দেখেন আপনারা যারা যমুনা সেতু দিয়ে আসা যাওয়া করেছেন, যমুনার পার খরার দিনে কি পরিমাণ চর বেশি থাকে। আমরা আমাদের মতো ছোট যারা সেই আগের নদী আমরা দেখি নাই, আমরা এখান দিয়ে আসা যাওয়া করলে আশ্চর্য হই যে এখানে এরকম মরুভূমির উপরে, চরের উপরে এত বড় ব্রিজ করার কি দরকার হইল। কিন্তু এটা ভারতের আগ্রাসনের কারণে হয়েছে। আমাদের এই ব্রিজটা আপনি দেখেন না, ব্রহ্মপুত্র নদ, এটা তো গুরুত্বপূর্ণ একটা নদী ছিল। আমি যতটুকু জানি মেঘনার চাইতেও ব্রহ্মপুত্র নদ বেশি ভালো এবং অনেক বড় ছিল, এখনো আছে। ব্রহ্মপুত্র নদ তো আন্তর্জাতিক নদী। তাহলে আমাদের এই ব্রহ্মপুত্র, এই যে নদী, এই ব্রিজের নিচে আপনি দেখেন বর্ষাকাল চলে গেলে এখানে বেশিরভাগ অঞ্চল এলাকা শুধু চর বেশি থাকে, শুধু একটা খালের মতো পানি থাকে। এই সবগুলো হলো ভারতীয় আগ্রাসনের ফলাফল। যখন প্রয়োজন হয় তখন পানি দেয় না। বাকি রইল তাদের বিপদের সময় বাঁধ খোলার নিয়ম আছে, আন্তর্জাতিক আইন আছে। এবং ভারত যেহেতু আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আমাদের সাথেও বাঁধ নির্মাণের সময় তাদের চুক্তি থাকার কথা, হয়তো আছে চুক্তি। সেই চুক্তিতে রাতের অন্ধকারে হঠাৎ করে এত পানি একবারে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার বিধান কোনো আইনে নাই। আমি তো বিশ্বাস করি চুক্তিতেও এমন লেখা নাই, আন্তর্জাতিক আইনেও এটা লঙ্ঘন। কি করতে হয়? বাঁধ খুলে দেওয়ার আগে প্রতিবেশী রাষ্ট্রকে আগে জানাইতে হয়, বলতে হয় যে আমরা বিপদে আছি। পররাষ্ট্র মন্ত্রণালয়ে বারবার এ বিষয়ে বৈঠক হবে। বৈঠকের পরে উভয় দেশের সরজমিন পর্যবেক্ষণ করবে। পর্যবেক্ষণ করে তাদের যতটুকু পানি অপসারণ হলে তাদের বিপদ হবে, বিপদ কোনো রকম কেটে যাবে। এবং যতটুকু পানি আমি সহ্য করতে পারবো ততটুকু পানি ছাড়তে হবে। এখানে পানি ছাড়ার সময় উভয় দেশের দায়িত্বশীলরা সেখানে থাকবে। এগুলো আন্তর্জাতিক আইন। ভারত বা প্রতিবেশী যত বিপদেই পড়ুক, আমি তো তাকে বিপদে সাহায্য করব। এর অর্থ তো এই না যে আমি মরে তাকে বিপদ থেকে উদ্ধার করব। যদি এমনও হয় যে পানির পরিমাণ বেশি হয়ে গিয়েছে, আরো বেশি পানি ছাড়তে হবে, তখন এই দেশের সরকার, এদেশের যেই অঞ্চলগুলো পানি বেশি আসলে প্লাবিত হতে পারে, প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্ক ভালো হলে তাদের মানুষকে বাঁচানোর জন্য, তাদের দেশের সৌন্দর্যের জন্য, নিরাপত্তার জন্য প্রয়োজনে নাগরিকদেরকে, জনগণকে বলা হবে যে এক জেলার মানুষ আপনারা এখান থেকে সরে আসেন। আগে তো ঘোষণা দেওয়া হবে, আগে নিরাপদে ওই পানি এখানে আসার পরে আমার দেশের যে সমস্ত জনগণ, যাদের ঘরবাড়ি, যাদের সম্পদ নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, তাদেরকে নিরাপদে নিয়ে আসতে হবে। বাংলাদেশ তো ছোট্ট একটা রাষ্ট্র না, বিশাল রাষ্ট্র। আমরা দেখেছি বেশ কয়েকটা মোটামুটি সংবাদে এসেছে 8টা জেলা এখন প্লাবিত। তো বাংলাদেশ তো শুধু 8টা জেলাই না, এই 8টা জেলার মানুষকে ইমার্জেন্সি অবস্থায় আমরা বাকি জেলাতে ট্রান্সফার করতে তো পারতাম। এই সুযোগটা আমাদেরকে দেওয়া হতো। তাদেরকে আমরা বলতে পারতাম যে আপনারা চলে আসেন। এদেশের মানুষ তাদেরকে সরায় নিয়ে আসতো। সরকার সহযোগিতা করত, বিভিন্ন সংস্থা সহযোগিতা করত, বিভিন্ন সেবা ফাউন্ডেশনগুলো সহযোগিতা করত। এদেশের আপামর জনগণ একে অন্যের সহযোগিতায় এগিয়ে আসতো। আমরা তাদেরকে নিয়ে আসতাম, খালি করে দিতাম, তারা পানি ছাড়তো। যতটুক ছাড়লে তাদের মুক্তি হয় অতটুক ছাড়তো। আমরা এরপরে স্বাভাবিক হইলে আমরাও আবার এই অঞ্চলের মানুষকে ওই অঞ্চলে পাঠাইতাম। এটা ছিল সিস্টেম। আমরা তাদেরকে সহযোগিতা করব, তারা আমাদেরকে সহযোগিতা করবে। কিন্তু আমি বিশ্বাস করি এটা, আমি মনে করি এটা, ভারত, হ্যাঁ তাদের দেশে বন্যা হয়েছে, কিন্তু এই 30 বছরে বন্যা হয় না। যেই বাঁধ, বিশেষ করে ত্রিপুরার এলাকায় যে বাঁধকে ছেড়ে দেওয়া হয়েছে, আমাদের নোয়াখালী, ফেনী,
কুমিল্লার যে অঞ্চলটা বেশি এখন প্লাবিত হচ্ছে, ওই অঞ্চলটা প্লাবিত হওয়ার পিছনে যেই ভাব 30 বছরের মধ্যে আজকে প্রথম ছাড়লো, তাহলে 30 বছরের সমস্যা হয় নাই? আমি বিশ্বাস করি তারা পরিকল্পিতভাবে ওই তাদের গুপ্তচর বা তাদের সহযোগী, তারা যাদেরকে ব্যবহার করে এই দেশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করেছে এতদিন পর্যন্ত, তারা যেই সরকারকে, যেই দায়িত্বশীলকে ব্যবহার করে তারা নিজেরা স্বার্থ উদ্ধার করেছে, ওদের যখন পরাজয় হয়েছে, পলায়ন হয়েছে, এবং তারা সামনে আরো যে কিছু চুক্তি করেছিল, আমাদের আশুগঞ্জ থেকে আগরতলা পর্যন্ত এই করিডোর, এরপরে আরো আছে বিভিন্ন জায়গায়, মংলা বন্দর, আরো কয়েকটা অঞ্চল, এই সমস্ত জায়গায় তারা যে চুক্তি করেছে এখনো তাদের কাজ শেষ হয় নাই। এগুলো ব্যাহত হতে পারে, কারণ এদেশের সব সরকারই তো তাদের গুপ্তচর বা তাদের চর হয়ে কাজ করবে না, তাদের গোলাম হয়ে কাজ করবে না। সুতরাং যেইভাবে বিগত সরকার ভারতকে সব দিয়ে দিয়েছে, আমি গতকালকেও বিগত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য পড়েছি, শুনেছি। এক সাংবাদিক তাকে প্রশ্ন করেছেন, আপনি ভারতকে অনেক কিছু দিয়েছেন, ভারত থেকে আসার সময় কিছুদিন আগে, ভারত সফর করে আসার পরে আপনি ভারতকে অনেক দিয়েছেন, চেয়েছেন কি? আপনি ভারত থেকে এর বিনিময় কি নিয়েছেন? উনি তিরস্কারমূলক একটি হাসি হাসতে হাসতে বলেছেন, আমি অনেক বড় মনের মানুষ, আমরা দিতে জানি, নিতে জানি না। আমরা দিয়েছি, কোনো নেই নাই, বরং ভারতকে আমি এতটুকু দিয়েছি ভারত সারা জীবনেও আমাকে বলতে পারবে না। দেখেন তার বক্তব্য এখনো আছে। এটা কি ব্যক্তিগত বিষয় ছিল যে আপনার মন মরো এদেশের 18 কোটি জনগণকে, এদেশের কোটি কোটি জনগণকে ভারতের গোলাম বানায় আপনি ভারতকে সব দিয়া দিবেন, আবার বলবেন মন মরো আপনার? হ্যাঁ আমার প্রিয় ভাইয়েরা, জনগণের সময় এসেছে এগুলা বুঝা। প্রিয় ভাইয়েরা, খুব গুরুত্ব দিয়ে কথাগুলো আমাদেরকে, চিন্তা করে কথাগুলো আমাদেরকে বুঝতে হবে। ভারত এই সমস্যাকে দেখেই, এই সমস্যা ফেস করেই তাদের সর্বশেষ যখন সংখ্যালঘু আক্রমণের সেই কার্ড ব্যবহার করে কিছু করতে পারে নাই, এখন তারা পানি ছেড়ে দিয়েছে। তারা ভেবেছে পানি ছেড়ে দিয়ে, পানি দিয়ে এই দেশকে অস্থিতিশীল করে ফেলবে। হ্যাঁ আমার প্রিয় ভাইয়েরা, পরিষ্কার এই কথা আমরা বিশ্বাস করি, মনে করি সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের প্ল্যানিং এর মাধ্যমে হয়। আল্লাহ রাব্বুল আলামিনের প্ল্যানিং এর মাধ্যমে হয়। ভারতের খুশি হওয়ার কোনো সুযোগ নাই। এই 18 বছরের গৃহপালিত তাদের গোলাম যেভাবে এইখানে টিকতে পারে নাই, এবং এই বিগত 17 দিনে কোনো একটা কু যেভাবে বাস্তবায়ন হয় নাই, এদেশের জনগণ সোচ্চার হয়েছে। এদেশের তরুণ প্রজন্ম, ছাত্র প্রজন্ম, এদেশের উঠতি বয়সী সন্তানেরা, ছেলেমেয়েরা যেভাবে দেশের জন্য ত্যাগ দিতে শিখেছে, 17 দিনে যেভাবে কোনো কিছুই বাস্তবায়ন তাদের দ্বারা সম্ভব হয় নাই, এই পানি সন্ত্রাস যেটা, জল সন্ত্রাস যেটা, জলযুদ্ধ যা শুরু করেছে, এইখানেও শেখ হাসিনা সরকার বলেন, আওয়ামী লীগ সরকার বলেন, আর ভারত বলেন, ইনশাআল্লাহ কেউ এই ষড়যন্ত্রেও টিকবে না, তারা এখানেও ব্যর্থ হবে। আপনি দেখেন না, গত 2 দিন যাবত এটা আশা জাগানিয়া, একদিকে যেমন সমস্যা হচ্ছে, পানিতে প্লাবন হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা, আরেকদিকে আপনি দেখেন বেসরকারি সংস্থার মধ্যে আসসুন্নাহ ফাউন্ডেশন আলেমদের দ্বারা পরিচালিত চমৎকার ভাবে কাজ করে যাচ্ছে। আসসুন্নাহ ফাউন্ডেশনের রিপোর্ট অনুযায়ী, তাদের তথ্য অনুযায়ী, গতকালকের আগের দিন এক হিন্দু মহিলা তার গলার চেন আইনা আসসুন্নাহ ফাউন্ডেশনে জমা দিছে, বলছে আমার কাছে নগদ টাকা নাই, এটা ব্যবহার করেন। বিভিন্ন হিন্দু বড় বড় সংগঠনগুলো এখানে খরচ করতেছে কেন? দুর্যোগপূর্ণ পরিস্থিতি যেন মোকাবেলা হয়। একদিকে মুসলমানরা সারা দেশে হিন্দুদের মন্দির, মূর্তি এবং তাদের বাড়িঘর পাহারা দিয়েছে, আরেকদিকে এই সমস্যায় হিন্দুরাও মুসলমানদের সাথে একত্রতাবদ্ধ হয়ে ফান্ড দিচ্ছে এবং কাজ করে যাচ্ছে। সুতরাং সাময়িক সমস্যা আসবেই, বিশেষ করে যুদ্ধ পরবর্তী সময়ে, বিপ্লব পরবর্তী সময়ে এগুলো আসবেই। এজন্যই কিন্তু আমি গত 2 জুমা যাবত 5 তারিখের পর থেকে বারবারই কথাটা বলতেছি, আমাদের আনন্দের সময় এখনো হয় নাই, খুশির সময় এখনো হয় নাই। খুশির সময় হবে, বিপ্লব আমরা সাময়িক বিজয় হয়েছি, দেশ বিপদের সম্মুখীন হবে, প্রতি বিপ্লবের চেষ্টা করা হবে, এগুলো থেকে আমাদেরকে পরিত্রাণ হতে হবে। এরপরে দেশকে আবার সুন্দর করে সাজাইতে হবে। প্রতি বিপ্লব ঠেকানোর পরেই কিন্তু আমাদের আনন্দ না, দেশকে আবার সাজাইতে হবে। লক্ষ লক্ষ যে অর্থ, প্রায় 15 লক্ষ কোটি টাকার উপরে
পাচার হয়েছে ওইগুলো আসবে এই দেশে। এদেশে অন্যায়ভাবে দুর্নীতি করে, অপরাধ করে, জনগণের অর্থ আত্মসাৎ করে, ঘুষ বাণিজ্যের মাধ্যমে, দেখেন না স্বরাষ্ট্রমন্ত্রী নাকি পত্রিকায় এসেছে প্রতিদিন কারণ বাজার থেকে 1.5 কোটি টাকা আত্মসাৎ করছে, 1.5 কোটি টাকা চাঁদা উঠেছি। শিক্ষামন্ত্রী, সাবেক শিক্ষামন্ত্রী এক একটা চাকরি দেওয়ার জন্য নাকি বিসি পদে চাকরি দেওয়ার জন্য 2 কোটি টাকা নিছে, এক একটা বিসি পদে চাকরি দেওয়ার জন্য। একটি পরিমাণ অর্থ এরা জমা করছে, এগুলা সব অবৈধ অর্থ, এগুলা সবগুলোকে বাজেয়াপ্ত করা হবে এবং এগুলো এই দেশকে পুনর্গঠনের জন্য, এদেশের মানুষের শান্তির জন্য, এদেশের অর্থনীতির উন্নতির জন্য, এদেশের সামগ্রিক উন্নয়নের জন্য এই অর্থগুলো আবার খরচ হবে। দেশের টাকা দেশে আসবে, দেশের মানুষ শারীরিকভাবে পরিশ্রম করবে, সামগ্রিকভাবে পরিশ্রম করবে, সরকার বহির বিশ্বে যেগুলো অর্থ পাচার হয়েছে এগুলো আনবে, অপরাধীদের বিচার হবে, এরপরে সময় লাগবে হয়তো কয়েক বছর, এরপরে নতুন করে এই দেশ আবার স্বাধীন হবে, তখন আমরা আনন্দ করব ইনশাআল্লাহ। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, এগুলা সব কিছুর সাথে মসজিদেই কথা কেন, এগুলো জাতির আজকের প্রয়োজনীয় কথা এবং জাতিকে আজকে সজাগ হতেই হবে। সেই দিন পিছনে গেছে, এগুলা ভুলে যান যে মসজিদ আর সাধারণ জনগণ, মাদ্রাসা হল আলেমরা আর সাধারণ জনগণ দূরে দূরে থাকবে, এখন জনগণ এগুলো বুঝে। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, আমি শুধু ছোট্ট একটা হাদিস বলেই আমি বিগত সময়ে প্রায় 2-3 বছর যাবত আপনাদেরকে এই আশঙ্কার কথা কিন্তু বলে আসতেছি। যদি আপনাদের মনে না থাকে এটা আপনাদের ব্যর্থতা। 2-3 বছর যাবত আপনাদেরকে এই আশঙ্কার কথা বলে আসছি। আপনাদের মনে নাই ভারতের সাথে, ভারতে মুসলিম অমুসলিমের রক্তক্ষয়ী সংগ্রাম এবং যুদ্ধের কথা কোরআন হাদিসের আলোকে আপনাদেরকে সতর্ক করেছি। সেই সময়টা এখন এসেছে, এগুলো হয়তো আরো বাড়বে, এই পানির সমস্যাও সমাধান হবে, হয়তো আল্লাহ না করুক যুদ্ধও বেঁধে যেতে পারে, যুদ্ধও বেঁধে যেতে পারে। সর্বশেষ কিছু করতে না পারলে তারা হয়তো যুদ্ধও লেগে দিতে পারে আমাদের সাথে। আমরা চাই যুদ্ধ না আসুক, কিন্তু যুদ্ধ হতেও পারে, ভারত আমাদের উপরে আক্রমণ করতেও পারে, কিন্তু পেরেশানির কোনো কারণ নাই। এটাও আমাদেরকে ভুল বোঝানো হয়েছে ভারতের পেটের ভিতরে আমরা। তো ভারতের পেটের ভিতরের দিকে কি হয়েছে? শরীরের উপরে যদি কোনো ক্ষত হয় এই ক্ষত সারাটা সহজ, কিন্তু কলিজায় যদি ক্ষত হয় সেই ক্ষত কিন্তু সারা কঠিন। যদি ভারতের পেটের ভিতরে আমরা হই তাহলে আমরা ক্ষত হইলে ভারতের পেটের ভিতরে ক্ষত, এই ক্ষত ভারত এখানে উশৃঙ্খল পরিবেশ তৈরি করে ভারতের শান্তিতে থাকতে পারবে না এবং ভারতের জাতীয় পরিবেশ ও পরিস্থিতিও ভালো না। এই যে সরকার এখন আছে, আমার জানা ধারণা অনুযায়ী এটা সত্য হতে পারে, ভুলও হতে পারে, যে অস্থিতিশীল পরিস্থিতি হয়তো ভারতের এই সরকারও আর 1-2 বছর ক্ষমতায় থাকতে পারবে না, দাঙ্গা হবে, গন্ডগোল হবে, এই সরকারের পতন হবে, আবার নতুন নির্বাচন হতেও পারে। ওইদিকে ভারতের সেই উত্তর পূর্ব অঞ্চল যাকে 7 সিস্টার বলা হয়, এই 7 সিস্টার ওইখানেও ভারতের ওইগুলা নিয়েও ভারত অনেক ঝামেলায় আছে। আজ চিকেন নেক আছে ভারতের উত্তর পূর্ব অঞ্চলের সাথে, ভারতের সাথে যে সম্পর্ক, আমাদের বাংলাদেশের এক অঞ্চল থেকে মাত্র 60 কিলোমিটার দূর একটা জায়গা, বেশি বড় জায়গা না। এগুলো আমাদের জাতিকে ভুল বোঝানো হয়েছে, আমাদের দুর্বল করে দেওয়া হয়েছে মানসিকভাবে, যে ভারতের পেটের ভিতরে ভারত যা বলে তাই করতে হবে। আমরা ভারতের পেটের ভিতরে না, যদি একদিক চিন্তা করলে আমরা ভারতের গলায় আছি, ভারতের গলায় আছি আমরা। যদি আপনি এই চিকেন নেকের কথা চিন্তা করেন তাহলে ভারত আমাদের সীমান্ত অঞ্চল থেকে মাত্র 40-60 কিলোমিটারের একটা অঞ্চল। এই অঞ্চলটা 7 সিস্টারের সাথে বা অর্থাৎ ভারতের 7টা প্রদেশের সাথে ভারতের সম্পর্কের জন্য আমাদের এই অঞ্চলের 60 কিলোমিটার অনেক গুরুত্বপূর্ণ। এবং এটাও মনে করবেন না বাংলাদেশ একা ভারতের পেটের ভিতরে। বাংলাদেশ একা নয়, আন্তর্জাতিক পরিস্থিতিতে বাংলাদেশের অনেকের প্রয়োজন হয়। এজন্য বিপদের দিনে চীনকে বাংলাদেশকে সহযোগিতা করতে হবে, অন্যান্যদেরকেও বাংলাদেশের সহযোগিতায় আসতে হবে। সুতরাং মন দুর্বলতার কোনো কারণ নাই, তবে হতে পারে বিপদ সামনে আসতে পারে, বড় ধরনের যুদ্ধ আসতে পারে। তবে সেই যদি আল্লাহ না করে কোনো যুদ্ধ লেগে যায়, যে যুদ্ধের পূর্বাভাস এখন এগুলো, তাহলে আমাদের পেরেশানির এটাও কিছু কারণ নাই। একদিকে দেশ জাতির জন্য তো কাজ করব, আরেকদিকে এই অঞ্চলের যুদ্ধের প্রয়োজনীয় নির্দেশনা হাদিসে স্পষ্ট আছে। যে হাদিস আমি খুতবায় পড়েছি, প্রায় 7-8টা হাদিস আছে একদম সহিহ সূত্রে বর্ণিত, এই ভারতীয় উপমহাদেশে এই অঞ্চলে তথা দক্ষিণ এশিয়ায় মুসলিম অমুসলিমের সংগ্রাম এবং যুদ্ধ সংক্রান্ত। ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন। হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে এই হাদিস বর্ণিত, নাসাই শরীফে এই হাদিস আছে এবং মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসকে সহিহ বলেছেন।
রাসূল বলেন দুই গ্রুপ আখিরি জমানায়, বিশেষভাবে দুই গ্রুপ আল্লাহর কাছে অনেক প্রিয় এবং তারা জাহান্নাম থেকে মুক্ত থাকবে। এক গ্রুপ কি? ইসাবাতুন তাখজুল হিন্দা, ভারতীয় উপমহাদেশে দক্ষিণ এশিয়া অঞ্চলে মুশরিকরা যদি মুসলমানদের উপরে ঝাঁপিয়ে পড়ে, মুশরিকরা যদি হিন্দু, মুশরিক মানে মূর্তি পূজারী তথা হিন্দু, ওরা যদি রাষ্ট্রীয়ভাবে ভারতের মুসলিম সম্প্রদায়ের উপরে ঝাঁপিয়ে পড়ে, যুদ্ধ বেঁধে দেয়, তাহলে যে সমস্ত মুসলমানরা ওই হিন্দুত্ববাদী রাষ্ট্র এবং শক্তির বিরুদ্ধে যুদ্ধ করবে, আল্লাহর রাসূল বলেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের ফজিলত আলাদা, শাহাদাতের ফজিলত আলাদা, গাজী হওয়ার ফজিলত আলাদা, সবকিছু সব ফজিলত আলাদা, এগুলো তো পাবেই। কিন্তু হিন্দুস্তানে, ভারতীয় উপমহাদেশে, এই অঞ্চলে, দক্ষিণ এশিয়া অঞ্চলে হিন্দু বা অমুসলিম সম্প্রদায়ের আক্রমণে যে সমস্ত মুসলমানরা প্রতিরোধ করবে, প্রতিহত করবে, যুদ্ধে অংশগ্রহণ করবে, যুদ্ধে অংশগ্রহণ করার কারণে শহীদ হওয়া, গাজী হওয়া, জিহাদ করা, জিহাদে অর্থ খরচ করা, এই সব কিছুর ফজিলত তো পাবেই। কিন্তু দুনিয়ার অন্য মুসলমানের চাইতে এদের একটা আলাদা সম্পর্ক, এদের একটা আলাদা বৈশিষ্ট্য হলো এরা আলাদা একটা পুরস্কার পাবে, সেটা হলো দুনিয়াতেই রাসূল বলে দিয়েছেন তারা জাহান্নাম থেকে মুক্ত জাতি। হযরত আবু হুরায়রা বলছেন যদি আমি ওই যুদ্ধে, আমি নিয়ত করেছি, হযরত আবু হুরায়রা বলছেন আমি নিয়ত করেছি ওই যুদ্ধে যদি আমি জীবিত থাকি আমি অংশগ্রহণ করব। হযরত আবু হুরায়রা বলেন যদি আমি ওই যুদ্ধটা পায় আর অংশগ্রহণ করতে পারি তাহলে দুনিয়াতে আমি বিচরণ করব, কিন্তু আমি এটা বলতে পারবো যে আমি অবশ্যই জান্নাতি। ওই যুদ্ধে যে সমস্ত ইমানদার মুসলমান ওই হিন্দুত্ববাদী শক্তির বিরুদ্ধে যুদ্ধ করবে, ওই যুদ্ধে ওই মুসলমানদের একটা পরিচয় হলো এটা দুনিয়াতে থাকা অবস্থা যদি ইমানের উপরে থাকতে পারে। এমনকি মুহাদ্দিসিনে কেরাম এই পর্যন্ত বলছেন ছোটখাটো গুনাহ, একদম সগীরা গুনাহ, সাধারণ ছোটখাটো গুনাহও দেখা হবে না, দুনিয়াতে তাদেরকে জান্নাতি হিসেবে আখ্যায়িত করা হবে এবং আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে মুক্তির গ্যারান্টি রাসূল বলেন আমি এখন দিয়ে দিলাম আল্লাহর পক্ষ থেকে। যদি আল্লাহ না করুক যুদ্ধের পরিবেশ তৈরি হয় তাহলেও আমাদের জন্য পেরেশানি কিছু নাই। দেশ, জাতি, স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য আমরা তো কাজ করবই, করতেছি। আমরা ৭১ যুদ্ধ করছি, ৪৭ করছি, যুদ্ধ তো করতেছি, মরতেছি। এই বিগত সরকারের আমলে কি পরিমাণ, কত হাজার, রিপোর্ট আসুক, আস্তে আস্তে আসবে, শাপলা চত্বরে কত হাজার মানুষ মরছে, অন্য অন্য সময়ে গণহত্যায় কি পরিমাণ মরছে, মরতেছি তো আমরা। কিন্তু এই সময়ে যদি আমরা মরিও তাহলে আমরা ফজিলত, জিহাদ, শাহাদত, গাজী, এই ফজিলতের বাহিরেও গাজওয়ায়ে হিন্দে শরীক হওয়ার একটা আলাদা স্পেশাল ফজিলত পাবো। সুতরাং আমাদের জন্য ভয়ের কিছু নাই, পেরেশানিরও কিছু নাই, মন দুর্বলতারও কিছু নাই, হীনমন্যতারও কিছু নাই। ইনশাআল্লাহ আমরা শুধু যে পরিবেশ এখন এসেছে, যে সমস্যা এখন এসেছে, এই সমস্যা প্রতিকূল পরিবেশকে আসুন আমরা সকলে সম্মিলিতভাবে, এখানে জাতপাত বুঝি না, ধর্মবর্ণ বুঝি না, দল উপদল বুঝি না। আমরা প্রথম জুমায় বলছিলাম আমরা আওয়ামী লীগ, বিএনপি, অন্য কোনো দলও বুঝি না। নেতৃবৃন্দ যারা অন্যায় করছে ওরা পালায়া গেছে, কিছু গ্রেফতার হয়েছে। সাধারণ জনগণের মধ্যে যে সমস্ত আওয়ামী লীগের ছিল ওরা এখন সাধারণ জনগণ। যদি ওরা ওই প্রতিবিপ্লবের চেষ্টা না করে, যদি ওরা গুপ্তচর হয়ে কাজ না করে ভারতের এবং ওই সরকারের, তাহলে এই সমস্ত সাধারণ নাগরিকরাও আমাদের ভাই। আমরা সকলে সম্মিলিতভাবে আসুন দেশকে পুনর্গঠন করি। এবং বিশেষ করে আজকের যে সমস্যা, বন্যা সমস্যা, এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় সমস্যা। আমি আজকে সকালে সংবাদ হলো পানি খুব প্রবল বেগে আসছে। যদি এটাকে নিয়ন্ত্রণ করা না যায় তাহলে হয়তো ২-৩ দিনের মধ্যে আমাদের ভৈরব হয়ে কিশোরগঞ্জ পর্যন্ত এই প্লাবন যাবে। ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত অলরেডি চলে এসেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। প্রিয় ভাইরা, আমি সব সময় বলি, আগে বলতাম, আগের অন্য দেশের কথা বলতাম, এখন এই দেশের কথাই বলি। মনে করেন না যে ফেনী সমস্যা, কুমিল্লা সমস্যা আমরা ভালো আছি, সমস্যা আমাদের উপরে আসতেও সময় লাগবে না। মনে করে দেখেন ৬ মাস আগে একদিন বলছিলাম ফিলিস্তিনের সমস্যা আমাদের সমস্যা না, এটা মনে করেন না, আমাদের সমস্যাও আসতে পারে, সমস্যা মাত্র শুরু হয়েছে। এজন্য আসুন আমরা সবকিছু ভুলে যাই, দেশের জন্য, জাতির জন্য, মানবতার জন্য দেশ পুনর্গঠনের চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা।